19 বছর পর বিএনপির প্রধান কার্যালয়ে তারেক রহমান কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান, দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য নেতারাও। সারা দেশে 300 আসনে প্রার্থী 2582 জন। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। অদৃশ্য চাপের কারণেই হাদি হত্যার বিচারে বিলম্ব হচ্ছে, অভিযোগ ইনকিলাব মঞ্চের, আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সাথে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প অল্প করে হলেও দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে তাদের প্রতি অনুরোধ জানান। দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টন কার্যালয়ে গেলে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে তিনি এই আহ্বান জানান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশবন্ধু খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রায় 19 বছর পর পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে এমনই প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 111-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। নির্বাচন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা তাকে স্বাগত জানান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। আর তার আসার খবর পেয়ে আগ থেকেই ভিড় জমায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। সোমবার রাত 10:15টার দিকে তারেক রহমান এভার কেয়ারে হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন। রাতেই মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। তারা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। তার চিকিৎসায় করণীয় নিয়েও আলোচনা করেন তারা। রাতেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন এই ব্রিফিং দেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশ শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন ঢাকা মহানগর থেকে। শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়ন ফর্ম জমা দেন। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন।
ঢাকা ৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিন, ঢাকা ৫-এ নবিউল্লাহ নবী, ঢাকা ৭-এ হামিদুর রহমান হামিদ, ঢাকা ৯-এ হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা ১৮-তে এস.এম. জাহাঙ্গীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমরা ইনশাল্লাহ এই হুমকি মোকাবেলা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি। সবাইকে একটাই মেসেজ, আমার ধানের শীষ আমার হাতে দিয়েছে, সবাই যেন ধানের শীষে ভোট দেয়। ঢাকা 13-তে মনোনয়ন ফর্ম জমা দেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। মনোনয়নপত্র আরও জমা দিয়েছেন জাতীয় পার্টি, চরমোনাই ও বাম দলের প্রার্থীরাও। আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে। আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আঞ্চলিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 14 আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। নিয়ম মেনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে গড়ে প্রার্থী হয়েছেন 8 জনেরও বেশি। 300 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন 2582 জন। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য বলছে, ঢাকা বিভাগে 41 নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন 444 জন, রংপুর বিভাগে 33 নির্বাচনী আসনে 278 জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 39 নির্বাচনী আসনে 260 জন, খুলনা বিভাগে 36 নির্বাচনী আসনে 276 জন, বরিশাল বিভাগে 21 নির্বাচনী আসনে 116 জন, ফরিদপুর অঞ্চলের 15 নির্বাচনী আসনে 142 জন, ময়মনসিংহ বিভাগে 38 নির্বাচনী আসনে 311 জন, সিলেট বিভাগে 19 নির্বাচনী আসনে 146 জন, কুমিল্লা অঞ্চলের 35 নির্বাচনী আসনে 365 জন এবং চট্টগ্রাম বিভাগে 23 নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন 194 জন। এদিকে জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতারা। বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দাখিল করেছেন জামাতের নেতারাও। ফেনী 1 ও বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী 2 আসনে অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী 3 আসনে আব্দুল আউয়াল মিন্টু নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া 6 সদর আসনে উচ্ছ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চায় বিএনপি। আমরা এখানে কিছু শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাইয়ের মতো বাস করি। এখানে অনেকে চেষ্টা করে কিছু বিভেদ সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা ঠাকুরগাঁতে কিন্তু এই বিভেদ আমরা কখনোই করিনি। নোয়াখালী 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।
চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরও মনোনয়ন জমা দিয়েছেন। এই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। নরসিংদী 2 পলাশ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ফরিদপুর 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। ঢাকা 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমানুল্লাহ আমান। শেষ দিনে ঢাকা 3 আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মুন্সিগঞ্জে জেলার সংসদীয় 3টি আসনে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দুপুরে মনোনয়নপত্র জমা করেন। কিশোরগঞ্জ 6 ভৈরব আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা 1 আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা 4 আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সাথে ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। সিলেটের 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা 1 আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খুলনা 2 আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। লালমনিরহাটের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির মনোনয়ন জমা দিয়েছেন। ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেছেন। ময়মনসিংহ 4 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ 5 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাকির হোসেন বাবলু। সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নীলফামারী 2 সদর আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। সিরাজুম শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে অংশ নিচ্ছেন না এবারের জাতীয় নির্বাচনে। পেয়েছেন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তার এনসিপিতে যোগদান বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। বিস্তারিত রিপোর্টে। নির্বাচনের আগে দল গোছানোর মধ্যেই জোট নিয়ে টানাপোড়েনে নেতাকর্মীদের পদত্যাগের ঘটনায় টালমাটাল অবস্থা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিভিন্ন দলে যোগ দেয়া নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন আসিফ মাহমুদ। সোমবার এনসিপির দলীয় কার্যালয়ে হাজির হলেন 24-এর গণঅভ্যুত্থানে একদিন আগেই ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। জানালেন সতীর্থদের দল এনসিপিতেই যোগ দেওয়ার কথা। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে এনসিপির পক্ষ থেকে 47 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে
এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। গণমাধ্যমের কাছে তিনি একথা বলেন, আরও জানান এনসিপির অংশ হচ্ছেন না তিনি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুদেশের মধ্যে সামগ্রিক দ্বিপক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। গত 17 মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স। আগের সরকারের আমলে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা 46টি মামলার মধ্যে 45টি প্রত্যাহারের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে চমৎকার আইন হিসেবে বর্ণনা করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার রাত 8:30টার পর সংক্ষিপ্ত বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। জানান, হাদির বিচারের দাবিতে সহযোগিতার জন্য দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আগামী 2 দিন কথা বলবে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি। আবদুল্লাহ আল জাবের বক্তব্যের পরই ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানা পুলিশ জানায়, জব্দ হওয়া অস্ত্রটি খেলনার ছিল। এর আগে গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে টানা 4র্থ দিনের কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। অদৃশ্য চাপের কারণেই সরকার হাদি হত্যার বিচারে বিলম্ব করছে বলে অভিযোগ তাদের। আবহাওয়া ভালো থাকবার মতো কোনো আশা আমরা পাই নাই। আমাদের তো এই লড়াই করতে হবে না? এই শিশিরে ভিজে আমরা যদি সবাই অসুস্থ হয়ে যাই তাহলে লড়াই করবে কে? যার কারণে শুধু আগামীকালকের জন্য আপনারা অনলাইনে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গান যা কিছু রয়েছে আজাদির জন্য, শহীদ ওসমান হাদির জন্য, সেগুলো আপনারা জনতার কাছে দেশে বিদেশে পৌঁছে দেবেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, বিজিবিএম 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, পিবিজিএম 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, সেবা বিজিবিএমএস এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, সেবা পিবিজিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনকালে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই। উৎসবমুখর পরিবেশে শান্তির দেশে শান্তির ভোট হবে 12 ফেব্রুয়ারি। সোমবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা শেষে গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা হানাহানি, মারামারি ও মানুষের প্রাণ নেয়ার মতো ঘটনার
সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট সেই আবেদন খারিজ করায় তার ভোটের পথ আটকে যায়। সেই আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। সেই সঙ্গে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়েছে। এর ফলে মান্না নির্বাচন করতে কোনো বাধা না থাকলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে যেটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধতা নাই। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার চাই। 19 বছর পর বিএনপির প্রধান কার্যালয়ে তারেক রহমান কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান, দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য নেতারাও। সারা দেশে 300 আসনে প্রার্থী 2582 জন। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। অদৃশ্য চাপের কারণেই হাদি হত্যার বিচারে বিলম্ব হচ্ছে, অভিযোগ ইনকিলাব মঞ্চের। আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visioninfo.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।